আমরা জানি রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বকেয়ার দাবিতে ধর্নায় রয়েছেন। 48 ঘন্টা তার এই ধর্না চলবে। গতকাল থেকেই ধর্না তিনি শুরু করেছেন। আর ভোটের আগে আজকে ধর্না মঞ্চ থেকে তিনি একেবারে বড় ঘোষণা করলেন। তিনি কি ঘোষণা করলেন? 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের 21 লক্ষ যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে টাকা দেওয়া হবে। দেবে কে? রাজ্য সরকার। তবে এক্ষেত্রে পাল্টা বলেছেন দিলীপ ঘোষও। কি বলেছেন তাও শোনাবো আপনাদেরকে। তবে অন্যদিকে জামিনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের ফের খারিজ হয়ে গেল। জামিনের আর্জির বিরোধিতায় এবার বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আড়ালে থেকে কলকাঠি নাড়তেন নাকি পার্থ চট্টোপাধ্যায়। আর যারা এই দুর্নীতিতে সামিল হতে চাইতেন না, প্রতিবাদ জানাতেন, প্রশ্ন তুললেই তাদেরকে ইস্তফা দিতে বাধ্য করা হতো, এরকমই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আগামী 1 ঘন্টা এই নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আসুন প্রথমে দেখে নিই ছকভাঙা ছটার বিষয়। 21শে ফেব্রুয়ারি 100 দিনের 21 লক্ষ বঞ্চিত শ্রমিককে টাকা দেবে রাজ্য, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবং এরপর আগেই টাকা দিয়েছিল কেন্দ্র, এতদিন দেননি কেন? পাল্টা দাবি করেছেন কে? দিলীপ ঘোষ। গোটা নিয়োগ দুর্নীতিতেই পার্থ চট্টোপাধ্যায়ের ছবি। আড়ালে থেকে নাকি তিনি কলকাঠি নাড়তেন। আজকে আদালতে এরকমই দাবি করেছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন আবারও খারিজ হয়ে গেল। দুর্নীতিতে সামিল না হলেই আধিকারিকদের বাধ্য করা হতো পদত্যাগে। আদালতে এরকমই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আর যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের 21 লক্ষ বঞ্চিত শ্রমিকের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার। কি বলেছেন তিনি শোনাবো। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত। যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির। কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না। যত টাকা ঢোকান, প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে, আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে। পশ্চিমবাংলায় চাকরি নেই, শিল্প নেই এবং দুর্নীতি। মমতা ব্যানার্জির এত টাকা চুরি করেছেন। আমাদের রাজ্যে এফসিআইয়ের দেওয়া চালগুলো শাহজাহানরা বাংলাদেশের সাতক্ষীরাতে বিক্রি করেছে। অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল। বাকিটা কি করছেন করতে দেন। জগন্নাথ দেবের একটা কথা আছে উড়িয়ায়, চোখা আঁকি সবু দেখিয়েছি। সবাই সব দেখছে, চোর আপনি পালাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাশাপাশি পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন সেটাও আপনাদের শোনালাম। আমি এখান থেকে প্রদীপ্তর কাছে আসতে চাইবো। প্রদীপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বড় ঘোষণা, 21 লক্ষ বঞ্চিত শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকার, মানে দেবে রাজ্য সরকার, এরকমই দাবি করলেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে লোকসভা ভোটে হার তো নিশ্চিত, বালির বাদ দিয়ে যদি রক্ষা করা যায়, মানে এটা ভোটের আগে একরকম ঘুষ দেওয়ার মতো বলছেন শুভেন্দু অধিকারী।
না, মানুষের অধিকারের টাকা যদি ঘুষ দেওয়া হয় তাহলে সেই ঘুষ বারবার দিতে রাজি আছে, কিন্তু বালির বাঁধ দিয়ে কি রোখার চেষ্টা হচ্ছে? তাহলে কি এমন বন্যা আনার চেষ্টা করা হয়েছিল যে বন্যায় মানুষের ঘর বাড়ি সব ভেসে যাবে? তার মানে সেই চেষ্টাটাই তো করা হয়েছিল, যে চেষ্টাটা আমরা বারবার তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কাছে, যে এদের পেটে মারো আর এদের মাথার ঘরের ছাদ দিও না। মনে পড়ছে একটা বাঁকুড়ায় সভা করেছিল, বলেছিল আপনারা আমার সভায় আসুন, আপনারা সভায় এসে ফর্ম ফিল আপ করুন, ফর্ম ফিল আপ করলে আমি আপনাদের বাংলার বাড়ি, এই আবাস যোজনার বাড়ি দিয়ে দেবো। দিতে পেরেছে? তখনও তো 156টা টিমের কাছাকাছি টিম চলে এসেছিল। ফলে যে নিজে মিথ্যার বেশাতি করে, যে নিজে চোর বলে সাব্যস্ত হয়েছে বিজেপির কাছে, বিজেপি যাকে 14ই মার্চ 2020-তে 2016-তে 14-তে বারবার চোর 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 বলেছিল, সে বিজেপি থেকে এলওপি হয়ে যায়। তারা কি দুর্নীতির কথা বলবে? এই তো দুর্নীতির রিপোর্ট বেরোলো, করাপশন ইন্ডেক্সে পরিষ্কার ভারতের স্থান এখন 93 180টা দেশের মধ্যে। বলবে না না এইসব ইন্ডেক্স ফিন্ডেক্স নেই, কিন্তু এই ইন্ডেক্স নিয়ে বিজেপি সব থেকে বেশি লাফিয়েছিল 2014 সালের সময়। মুশকিল যেটা হচ্ছে, বিজেপি যেটা বলে আর যেটা মানুষের কাছে পৌঁছায়, দুটোর মধ্যে একটা বিস্তর গ্যাপ আছে। আর এই গ্যাপের মধ্যে পড়ে মানুষকে মেরে ফেলার চক্রান্ত করে। কিন্তু কথা হচ্ছে, আমরা যা কথা দিই সেই কথা রাখি। যেমন লক্ষ্মীর ভান্ডার করেছি, ওরা বলেছে এটা ভিক্ষার বৃত্তি, কিন্তু কৃষকদের বছরে 6000 টাকা করে দেবে, সেটা মাসে 500 টাকা করে হয়, সেটা ভিক্ষার বৃত্তি হয়। অভ্র, সত্যি কি বিজেপি যেটা বলে আর যেটা করে তার মধ্যে একটা বিস্তর ফারাক আছে? সেটা বলতে পারবো না, কিন্তু এটা অন্তত বলবো তৃণমূল যেটা বলে সেটা করে। তৃণমূল বলেছিল বুক চিতিয়ে চুরি করব, ওরা তাই করেছে। আর আজকে তৃণমূল কংগ্রেস যেটা বললো, এটা থেকে আবার প্রমাণিত, ভিন্ডিকেটেড হলো যে তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিকভাবে বিষয়টা চুরি করেছে এবং ওরা চায় না চুরির কোনো এনকোয়ারি হোক। আমি কটা একদম যুক্তিসঙ্গত কথা বলি, এরকম বাজার গরম করা কথা না বলে। যেটা হাইকোর্টে একটা কেস হয়েছিল আমরা জানি, মাননীয় হাইকোর্ট একটা কমিটি করে দিয়েছিল এবং কমিটিটার জুরিসডিকশন কি? কমিটিটার জুরিসডিকশন হচ্ছে পরিষ্কার, যে কয়েকজন মিলে খুঁজে বার করবেন যে পরিষ্কার কারা কারা ঠিক প্রাপক এবং কারা কারা নকল প্রাপক। এই প্রেক্ষাপটে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 131 অনুযায়ী কিন্তু এই অরিজিনাল জুরিসডিকশনটা সুপ্রিম কোর্টকেও দিয়েছে, যে রাজ্য সরকার যদি সত্যিই মনে করে বঞ্চনা হচ্ছে, তারা যেতে পারবে কোথায়? ডাইরেক্ট সুপ্রিম কোর্টে। এবং যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে সত্যিই বঞ্চনা হয়েছে, সুপ্রিম কোর্ট কুড হ্যাভ গিভেন আ ডিরেক্টিভ। বাট আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলে এই কোনো আইনি পথ নিলই না। মানে তারা চাই না কারা নকল প্রাপক তারা ধরা পড়ুক, কারণ ধরা পড়লেই পুরো পরিষ্কার প্রমাণ হয়ে যাবে যে তৃণমূল মানেই চোর। আমরা এর আগে দেখেছি হাইকোর্টে উঠে আসছে 58 জন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তারা দলটাই পুরো চোর। দীপ্তকে বলতে বলে যে বলেনি, দলটা যদি চোরের হয় সেই দলটা তো জেলের মধ্যে থাকবে। কে বারণ করেছে শাস্তি দিতে? 13 সাল থেকে মদন মিত্রকে দেখলাম যে জেল খাটানো হলো, আজ অব্দি আমরা বলতে পারছি না সারদায় তিনি বেনিফিশিয়ারি কি বেনিফিশিয়ারি না। ফলে যে এজেন্ডা নিয়ে বিজেপি কাজ করে, আমার বক্তব্য আইনি প্রাপ্য। লাগতে হবে যে 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে, এটা তো মেনে নিয়েছে সরকার, হলফনামা দিয়ে মেনে নিয়েছে। সাধ্বীরঞ্জন প্রজ্ঞা যে তথ্য দিয়েছে লোকসভায়, তাতে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড কোন রাজ্যের আর পশ্চিমবঙ্গের স্থান কোনখানে? বলুক না বিজেপির প্রতিনিধি। জবকার্ডের বিষয় না, ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিষয়। 3,94,000 ইউসিদের নিয়ে না, এরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না, চুরি করেছে। এবার চোরদের হাতে চুরি যদি হয়, দুর্নীতিতে চুরির অভিযোগ যেটা উঠছে, সেটা একটা হলেও চুরি, 100টা হলেও চুরি। 17 চুরি করে যাবে তৃণমূল কংগ্রেস। একটা চিঠি দেখাও না, 17 একটা নর্তমা করে বাজার করে লাভ নেই, একটা চিঠি দেখাও। কান মাথা খেয়ে নিল। কি চিঠি? আপনারা তো 3,94,000 চিঠি একটু রেস্ট নাও। দেখুন, প্রথম কথা বলি যে এটা আমাদের ভাবতে ভালো লাগছে, টাকা যেই দিয়ে থাকুন না কেন, কিন্তু কিছু মানুষ যারা কাজ পেয়েছেন এতদিন ধরে, তাদের টাকাটা বকেয়া হয়েছিল, তারা যে টাকাটা পাবেন এটা সত্যি ভাবতে আন্তরিকভাবে ভালো লাগছে। তার পাশাপাশি এই প্রশ্নটাও যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে ধর্নাটাকে একদিন নিজের বিরুদ্ধে দিচ্ছিলেন। ওনার হাতেই অপশন রয়েছে টাকা দিয়ে দেওয়ার, উনি একদিন না দিয়ে একবার ভাইপোকে দিল্লি পাঠাচ্ছেন, একবার নিজে ধর্মতলায় বসে পড়ছেন, একবার বলছেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কথা বলে আসলাম। তাহলে টাকাটাকে দিয়ে যতটা সম্ভব টাকাটা দিয়ে তারপর এই কাজগুলো করলে সেটা আমার মনে হয় যে সত্যিকারের একজন মুখ্যমন্ত্রী সুলভ কাজ হতো। বোঝা গেল যে উনি একদিন নিজের বিরুদ্ধে ধর্না দিচ্ছিলেন। 3 নম্বর কথা, দেখুন আমি একটা সহজ জিনিস বুঝতে পারছি না, গতকাল মুখ্যমন্ত্রী বললেন নাকি সমস্ত ইউসি দেওয়া হয়ে গেছে, 3 লাখের ওপর ইউসি নাকি সমস্ত দেওয়া হয়ে গেছে। যদিও মুখ্যমন্ত্রী যে কথাটা কালকে ধর্না মঞ্চে মাথা বেঁধে বললেন, সেই কথাটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টে বলেননি। একবারের জন্য আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কথা বলেনি যে ইউসি দেওয়া হয়ে গেছে। ক্যাগ রিপোর্ট, যেটাকে নিয়ে কথা হচ্ছে আপনারা জানেন, ক্যাগ রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে প্লেস করা হয়। রাজ্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটিও ঘটনাচক্রে ছলে বলে কৌশলে এখন তৃণমূল চালায়। পাবলিক অ্যাকাউন্টস কমিটিও এখনো পর্যন্ত বলেনি যে ইউসি জমা পড়ে গেছে, মুখ্যমন্ত্রী মাথা বেঁধে বললেন। ভালো কথা। আমার সহজ প্রশ্ন, আচ্ছা
50 লাখ নাকি প্রাপকের চিঠি নিয়ে ভাইপো নাকি দিল্লি গেছিল, যদিও 50 লাখকে গুনে দেখেনি, তবুও নাকি 50 লাখ চিঠি নিয়ে দিল্লি যাওয়া যায়, তো 3 লাখ ইউসি নিয়ে দিল্লি যাওয়া যায় না? তাই আপনি যদি 3 লাখ ইউসি জমা দিয়ে থাকেন, তাহলে আবেদন করছি মুখ্যমন্ত্রী আপনার কাছে, এই 3 লাখ কি 3,94,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে চলুন দিল্লি, আপনি চলুন, আমরা আপনার সঙ্গে যাব, প্রধানমন্ত্রী দপ্তরের বাইরে আমরা ধর্ণা দেবো আপনার সঙ্গে, আমরা সুপ্রিম কোর্টে আপনার হয়ে মামলা লড়বো, বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় আপনার সরকারের হয়ে মামলা লড়বেন। আপনি তো এত টাকা খরচা করে সরকারের লোকের এই যে প্রদীপ্ত আটকানোর জন্য মামলা করেন সুপ্রিম কোর্টে, আপনারা তো এত টাকা খরচা করে সিবিআইকে আটকানোর জন্য মামলা করেন। রাজ্যের যারা কাজ করেছেন 100 দিনের, তাদের টাকাটাকে আনার জন্য মামলা করুন, তা আপনি করছেন না। দেখুন পরিষ্কার আমরা একটা জিনিস বুঝতে পারছি, তৃণমূল চুরি করেছে। আপনারা জানেন রাজ্যের 4টে জেলাকে, মালদা, দার্জিলিং, পূর্ব বর্ধমান, হুগলি, 4টে জেলাকে কয়েক কোটি টাকা জরিমানা করা হয়েছে 100 দিনের কাজে দুর্নীতির জন্য, এবং মুখ্যমন্ত্রী প্রতিটা জরিমানার পাই পয়সা মিটিয়ে দিয়েছেন। অর্থাৎ টাকাটা চুরি করলো তৃণমূলের নেতারা, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো এফআইআর করলো না, তাদের কাছ থেকে টাকাটা রিকভার হলো না, মাঝখান থেকে প্রদীপ্ত ট্যাক্সের টাকা থেকে হচ্ছে এখন সেই জরিমানা কেন্দ্রকে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দল চুরি করেছে, তৃণমূল চুরি করেছে, বিজেপি চান্স পায় ডান্স করছে। ওরা দেখেছে ভাই ইস্যু পেয়েছি, টাকা আটকে দিয়েছে, রাজনৈতিক দল তারা রাজনীতি করবেই, কিন্তু তৃণমূল যদি চুরি না করতো তাহলে আজকে কেন্দ্রের সরকারের ওই রাজনীতি করার সুযোগ আসতো না। আমি আবারও বলছি, তৃণমূল চুরি করেছে, তাদের যদি চুরির প্রমাণ হয় তাহলে তাদের শাস্তি দিক, এই ন্যারেটিভ সেটের কি আছে? আজকে বলছে যে ইউসি মাচা বেঁধে গল্প দিচ্ছে যা কিছু, কিন্তু চিঠিটা তো প্রধানমন্ত্রীকে একজন মুখ্যমন্ত্রী লিখেছেন, এবং তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে আমরা তো জানি না। আমরা জানি না, একটা চিঠি আমাদের কাছে এখনো পাবলিক ডোমেনে আসেনি যেখানে বলা হচ্ছে তোমরা ইউসি দাওনি বলে তোমাদের আমরা টাকা আটকে দিলাম। 156টা টিম এসছে, তার কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। আমরা দেখেছি যে এক জাস্টিস আর এক জাস্টিসের বিরুদ্ধে বলে দিচ্ছেন, আর সেই জাস্টিস যিনি অন্য জাস্টিসের বিরুদ্ধে কথা বলছেন তাকে নিয়ে গোটা বিরোধী দল রাজনীতি করতে নেমে গেল। অর্থাৎ যারা কোর্টের ওপর নির্ভর করে মানুষের থেকে বিচ্যুত হয়ে রাজনীতি করছে তারা এই জাতীয় কথা বলবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু ডকুমেন্ট কথা বলে, সেই ডকুমেন্ট অনুযায়ী আজ অব্দি কোন তৃণমূল নেতার বিরুদ্ধে শাস্তি দেওয়ার ব্যবস্থা হলে শাস্তি দিন, কিন্তু মানুষের টাকা আটকে রেখে শেষ কথা হচ্ছে। ভাই অনেকক্ষণ বলেছে, আমি 3টে সেন্টেন্স খালি বলছি। হ্যাঁ না, আমি অনুমতি দিয়ে 3টে সেন্টেন্স বলছি। প্রথম কথা হচ্ছে 156টা টিম কি পেয়েছে জানি না, প্রদীপ্ত না জানলেও মুখ্যমন্ত্রী জানেন 156টা টিম 4টে জেলায় কয়েকশো কোটি টাকা গরমিল পেয়েছে, যার জন্য জরিমানা করেছে, মুখ্যমন্ত্রী জরিমানা দিয়ে দিয়েছেন। 1 2 নম্বর কথা হচ্ছে, যে কথাটা বললো যে ইউসি পাওয়া যায়নি, কেউ বলেনি ইউসি যে পাওয়া যায়নি, এটা সিএজি রিপোর্টেও বলা আছে, এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এটা হাইকোর্টেও মেনে নিয়েছেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমার শেষ কথা, যেটা বলছে প্রমাণ হলে শাস্তি দিক। ভাই প্রমাণ করার এবং শাস্তি দেওয়ার দায়িত্বটাও রাজ্যের সরকারেরই। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন দুর্নীতি হয়ে থাকলে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক। চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলেছেন, এত সরল মহিলা প্রেস কনফারেন্স করে বলছেন না হয় চুরি করেছি তাহলে টাকা আটকে দেবেন। সুতরাং রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের আরেকজন ক্যাবিনেট মন্ত্রী যদি, এবং কি ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপো যদি মঞ্চে দাঁড়িয়ে বলে দুর্নীতি হয়ে থাকলে যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে এটা মনে করে দিতে হবে, তাদেরকে শাস্তি দেওয়া রাজ্যের সরকারের, 2003 সাল থেকে যে সিএজি রিপোর্টের কথা বলছে তাহলে সেটা 17 এইটাও বলা আছে 2003 সাল থেকে 11 সালে 13% ইউসি আর 11 পেন্ডিং ইউসি গুলোর মধ্যে, আর 11 থেকে 2021 আলোচনা চলছে, কিন্তু একটা জায়গা তো থাকছে কি, যে যেটা বিরোধীরাও বারবার প্রশ্ন করছেন যে লোকসভা ভোটকে মাথায় রেখে কি এত বড় ঘোষণা করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, সামনে তো লোকসভা নির্বাচন আছে, সেখানে একটা আসনের হিসেব আছে। এবার সাধারণভাবে পশ্চিমবঙ্গে গত কয়েকটি নির্বাচন হয়েছে যেগুলো একেবারে নীতি রাজনৈতিক পক্ষের মধ্যে তৃণমূল এবং বিজেপি। একদম সামগ্রিক সময় সতর্ক আপনাদের স্টুডিওতেও আছেন, তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এলেন, আমরা ছবিতে দেখলাম। ফলে এই জায়গায় যদি একটা ত্রিমুখী নির্বাচন হয়, সেই জিনিসটা কিভাবে কোন জায়গায় দাঁড়াবে সেটা দেখতে হবে, এবং সেই জায়গাতেই দাঁড়িয়ে হয়তো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই যে রাজনৈতিক লড়াইতে আসনের সংখ্যা অপটিমাইজ করতে চাইছেন, কিন্তু তার জায়গায় প্রথমে যেটা বলে নেওয়া প্রয়োজন যে 21 লক্ষ যারা কাজ করেছেন, 100 দিনের কাজ যারা টাকা নেন, তারা তো আমাদের মতন সন্ধ্যেবেলায় ডিবেট করেন না, তারা সারাটা দিন পরিশ্রম করে এই টাকাটা পান, এবং তাদের টাকা পাওয়াটা ভীষণ জরুরি। এবং আমার মনে হয় যারা গরিব মানুষের কথা সমর্থন করেন, যেটা সকলেই একেবারে বললো, প্রদীপ্ত বললেন বা অপর বললো, যে মানুষের হাতে টাকা যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল খুশি হবেন, তবে ঘোষণা এবং তার রূপায়ণ, এই রূপায়ণ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গে রূপায়ণের বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে যে যারা কাজ করছেন তারা টাকা পাচ্ছেন কিনা। ফলে এই যে টাকা পাওয়ার জায়গাটা, এটা রূপায়িত হলে খুব ভালো হয়। আমার ধারণা নিশ্চয়ই নির্বাচন সংক্রান্ত ঘোষণা হওয়ার আগে এটা হয়ে যাবে, যাতে কোনো নির্বাচনী বিধির আওতায় গিয়ে নিম্নবিত্ত মানুষের টাকা পাওয়া আটকে না যায়। তবে যেহেতু ঘটনাটি একেবারে নির্বাচনের আগে ঘটলো,
যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন বলা হয় তখন তো বলা হয় যে সিবিআইডি বারবার নির্বাচনের আগে আসে, সুতরাং তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী তারা এখন বলবেন যে একেবারে নির্বাচনের আগে এই ঘোষণা হলো, এবং যে প্রশ্নগুলো মূলত আসবে যে এই টাকাটা কোথায় ছিল, কোথা থেকে আসছে, এই যে অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো, এগুলো পরিষ্কার হলে তৃণমূল কংগ্রেস তারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা পরিষ্কার করতে পারবেন। আর যতক্ষণ সেটা পরিষ্কার না হবে ততক্ষণ বিরুদ্ধে যে ধরনের প্রশ্নগুলো করেছেন, টাকাটা কোথা থেকে এলো, আগে দেওয়া হয়নি কেন, এই আলোচনাগুলো চলবে। একেবারে বিরোধীদের তরফ থেকেও এই প্রশ্নটা করা হচ্ছে যে এই টাকা কোথা থেকে আসছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলে এসেছেন যে ভাড়ার শূন্য, আজকেও তিনি বলেছেন যে সংসার তো চালাতে হয়, এর থেকে লক্ষ্মীর ভান্ডারও দিতে হয়, তাহলে এই টাকা কোথা থেকে আসছে বিরোধীরা এই প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই ফিরবো, তার আগে এবং যেটা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও বকেয়া নিয়ে মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন? রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে, কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে, মানুষের স্বার্থের সঙ্গে জড়িত কোনো কাজে যেন দেরি না হয় এটাই প্রধানমন্ত্রীর অবস্থান, মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। As governor, I have a duty to the people of Bengal to take care of their welfare. I had been to the Government of India recently. This is not the first visit. This is the second visit in a few days. Basic idea was to see whether funds can be obtained for the welfare of the people of Bengal. Discussions were held on this. The result has been very, very positive. Government of India, particularly the Prime Minister, is very keen that whatever could be done for the welfare of the people of Bengal should be done without delay. বকেয়ার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা চলছে তখনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন যে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা সদর্থক হয়েছে। আমি অভ্রর কাছে যাব। অভ্র, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যখন রাজ্যের কোনো দাবি দেওয়া বা সেটা নিয়ে যখন আবেদন বা কথা বলছেন কেন্দ্রের সঙ্গে এবং তিনি বলছেন আলোচনা সদর্থক হয়েছে, সেখানেও আপত্তি কোথায়? মানে সেখানে অন্য কিছু কেন খোঁজা হচ্ছে? আমি কয়েকটা তথ্য দিই। একটা, তৃণমূলের তরফ থেকে মিথ্যাচার করা হচ্ছে যেন কোনো ফান্ডই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো হয় না। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে বিভিন্ন 23টা খাতে আমার কাছে যা হিসেব রয়েছে 1,14,441 কোটি টাকা কিন্তু পাঠানো হয়েছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে। আর এই স্পেসিফিক মনরেগা স্কিমের কথা যদি বলি, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমার কাছে একদম তথ্য রয়েছে মিনিস্ট্রির ওয়েবসাইটের, সেখানে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এফেক্টিভ বাজেট হচ্ছে 98,000 কোটি টাকা সারা দেশের জন্য। কিন্তু আমাদের রাজ্য একটা অদ্ভুত জিনিসপত্র করছে। আমি আবার সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট এনেছি এবং হাইকোর্টে এই ব্যাপারটা জ্ঞানে নিয়েছে। বাংলাদেশিদের কাছে গেছে 100 দিনের কাজের টাকা এবং এর মূল কারিগরকে তৃণমূলের একজন স্বনামধন্য পঞ্চায়েতের উপপ্রধান। বাংলাদেশিদের কাছে যাবে, ভারতীয়রা পাবে না, ছেড়ে দিন। একটা মানুষ, তার নাম হচ্ছে সমর কুমার দে, 2014 সালে, এটাও সংবাদ মাধ্যমে প্রকাশিত, 2014 সালে মানুষটি মারা গেছে। 2020 অবধি এই লোকটির নামে এরা টাকা তুলে গেছে এবং ক্যালকাটা হাইকোর্টের ইন্টারভেনশনে ব্যাপারটা বন্ধ হয়। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এখানে অভিযুক্ত তৃণমূলের নেতা নেত্রীরা। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা নর্দমা ড্রেন। আজকে তারা মুখ্যমন্ত্রী এই ডিসিশন নিতে বাধ্য হলো কারণ ওনাকে বাঁচাতে হবে, এই চোরগুলোকে বাঁচাতে হবে। উনি চান না এই চোরগুলো ধরা পড়ুক। দেবশ্রী, আপনি বলুন তো এটা কি সলিউশন হতে পারে? কেন্দ্রের প্রকল্প, আমি আপনাকে 10 সেকেন্ড বলি, কেন্দ্রের প্রকল্প ভোটের বাজারে বাজার গরম করার জন্য একবার টাকা দিচ্ছে অন্য খাত থেকে নিয়ে, অন্য খাত থেকে নিয়ে, কিন্তু ভিজিটে লং টার্ম সলিউশন যারা চুরি করছে তারা ধরা পড়বে না, তাদেরকে ধরতে দেবে না। এই যে ক্যাগ রিপোর্ট নিয়ে কিছুক্ষণ আগে বললো না, ক্যাগ রিপোর্টে প্রমাণিত তৃণমূল চোর ব্লা 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 ব্লা, এই ক্যাগ রিপোর্ট এই মলয় বাবু না মিহির বাবু কার নাম বলছে, ও একটু ক্যাগ রিপোর্টটা পড়ে আসুক। গত ক্যাগ রিপোর্টে শোনো না, খালি জাগো বাংলা এটা বলবে ওটা সত্যি, ক্যাগ রিপোর্ট মিথ্যে, জাগো বাংলা বলবে ওটাই সত্যি। 30 মিনিট বাকি আছে, বলছি 2100 লোক আয়ুষ্মান ভারতে মারা যাওয়ার পরেও টাকা পাচ্ছে, এরকম কিছু আছে কি?
এরকম কিছু আছে কি ক্যাগ রিপোর্টে Utilization যে certificate আমি দেওয়া ওই হচ্ছে দেখো না কেন? ওই যে আবার 50 চেষ্টা লক্ষ করো না তুমি আপনি আদালতে ভাবুন, প্রমাণ করো 50 আচ্ছা লক্ষ সিবি লেখা, আনন্দ বোস কি ওই এর আগে একটা পদে তুলে নিয়ে সিবি যাবে। আনন্দ আমি বোস এখান কি থেকে এর আগে সরকারের কাছে যাব। শতরূপ, যে বঞ্চিত মানুষদের টাকা দেওয়া হচ্ছে তা কেন্দ্র দিক বা রাজ্য দিক তারা টাকা পায়, এটা কেন্দ্র থেকে তো ভালো কিছু হতেই পারে না। কিন্তু শতরূপ, একটা বিষয়, এই যে ভুয়ো জব কার্ড, এই যে এত চুরি, যারা চুরি করলো তারা কি ধরা পড়বে? দেখুন, মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছেন, ধরুন সারদায় টাকা খেলো কিছু লোক, এবার আমাদের কাজ হচ্ছে বেশি করে সিগারেট খেয়ে সারদা হচ্ছে বঞ্চিতদেরকে টাকাটা পাইয়ে দেওয়া। তৃণমূলের যে নেতারা টাকা নিয়েছে তারা কিন্তু 1 নয়া পয়সা ফেরত দেবে না, তারা কেউ জেলে যাবেন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন। এটা বারবার করে বলছেন তোমরা টাকা পাঠাও, আমরাও তো চাই কেন্দ্র টাকা পাঠাক এবং সেই টাকা মানুষ পেয়ে যাক, কিন্তু এই প্রশ্নের উত্তর তো মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে। আপনার যে পঞ্চায়েত মেম্বারের নামে বেআইনিভাবে কোটি কোটি টাকা উঠেছে তার টাকাটা সে হজম করে নেবে, সেই চুরির টাকাটা তার কাছ থেকে টাকাটা রিকভার করা হবে না। আপনার পঞ্চায়েত দপ্তর এফআইআর করবে না। দেখুন, মূল যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে বিজেপি প্রতিনিধি অগ্রবাবু যেভাবে তথ্য দিয়ে বললেন সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যে জায়গাটায় মুশকিলটা হচ্ছে এই তথ্যগুলোর পর যদি তৃণমূল কংগ্রেস নর্দমায় পরিবর্তিত হয় বা যে কোনো রাজনৈতিক দলকে যদি সেটা বলা হয়, তাহলে উল্টো দিকে যে প্রশ্নটা আসবে সেই রাজনৈতিক দলের নেতাদের আপনারা আপনাদের দলে যখন নিচ্ছেন তখন কি সেই নর্দমার কথাটা মনে থাকছে? এবং আমাদের যে রাজনৈতিক ক্ষেত্র সেখানে অবশ্যই তথ্যভিত্তিক আলোচনা হওয়া উচিত এবং অগ্রবাবু যেটা বলেছেন তার মধ্যে যথেষ্ট যৌক্তিক তথ্য আছে, কিন্তু এর সঙ্গে মুশকিল হচ্ছে সমস্ত রাজনৈতিক দলেই যারা গোলাচ্ছেন, অর্থাৎ যাদের কারণে মানুষ টাকা পাচ্ছেন না, যাদের কারণে মানুষ বঞ্চিত হচ্ছেন এবং যাদের কারণে প্রকল্পগুলো রূপায়িত হচ্ছে না। বহুদিন আগে রাজীব গান্ধী কথা বলেছিলেন যে মানুষের হাতে টাকা যাদের কাছে পৌঁছচ্ছে না সেই বিভিন্ন মানুষকে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে ঘুরে বেড়াতে দেখছি। ফলে এই যে টাকা পৌঁছানোর জায়গাটা আজ 21 লক্ষ মানুষ যে টাকা পাবেন, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন এবং সেই জায়গা থেকে অবশ্যই টাকা পাক সাধারণ মানুষ যারা বঞ্চিত হয়েছেন, এটা সব থেকে ভালো কথা। দুর্নীতির কথা উঠছে যখন, আরো একটা দুর্নীতি অর্থাৎ নিয়োগ দুর্নীতি, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন আবারও খারিজ হয়ে গেল, সেখানে বিস্ফোরক দাবি করেছে এবার সিবিআই। যেরকম আপনাদের বলছিলাম যে নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন আজ খারিজ হয়ে গেল। আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি করেছে সিবিআই। এমন ভাবে অভিযুক্তরা অপরাধ করত যাতে ধরা না পড়েন। তদন্তে দেখা যাচ্ছে গোটা নিয়োগ দুর্নীতির ছবিতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যাঁরা দুর্নীতিতে থাকতে চাইতেন না, প্রশ্ন তুলতেন অর্থাৎ প্রতিবাদ করতেন, তাদের পদত্যাগ করতে বাধ্য করা হতো। কথা না শুনলে হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ সিবিআই এর আইনজীবীর। 8ই জানুয়ারি 2020 পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক হয়, সেই বৈঠক থেকে এক আধিকারিককে পদত্যাগ করার জন্য বাধ্য করা হয়। শিক্ষক সমাজ গড়েন, চিকিৎসক ভুল করলে একজনের ক্ষতি। যেভাবে অযোগ্য প্রার্থীদের শিক্ষক করা হয়েছে তাতে সমাজ কোথায় যাবে? পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে আজ চাঞ্চল্যকর দাবি সিবিআই এর আইনজীবীর। আমি এখান থেকে সরাসরি অভ্রর কাছে আসতে চাইবো। অভ্র, আমরা বারবার শুনেছি, কোর্টের তরফ থেকেও বলা হয়েছে, তোমরাও বলেছো যে এই যে নিয়োগ দুর্নীতি, সেখানে পার্থ চট্টোপাধ্যায় শেষ নয়, এখানে আরো জড়িত রয়েছেন, অর্থাৎ মাথায় পৌঁছতে হবে। এতদিন ধরে তদন্ত চলছে, এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো সেই মাথায় পৌঁছানো গেল না। কেন দিদি আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা ভদ্রলোককে এরমভাবে অসম্মান করছেন? বলুন, ডক্টর পার্থ চট্টোপাধ্যায় 2016 ইলেকশনের আগে এই ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের টোকা পিএইচডি নিয়ে অভিযোগ আসে এবং তারপর ক্যালকাটা হাইকোর্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে বলে তোমরা রিপোর্ট দাও। ওরা ঠিক করেছিল কি? যারা বিজেপি করে এই নর্দমা থেকে তারা যে কি করে আমি জানি। যে নর্দমা বিশ্বজিৎ কুন্ডু গেল, মানে তখন কি হলো? কুন্ডু কোথায় গেল? আমি বলছি যে 55টা চাকরি বেশি খরচা হয়েছে। তোমার কাছে আসবো, প্রদীপ্ত মতো পিএইচডির কথা তো আমি বলি না। ওনারা তো গায়ে যাচ্ছে কেন? ওনারা তো গায়ে যাচ্ছে কেন? ওনারা তো গায়ে যাচ্ছে কেন? 2016 আগে এই রাজ্য সরকার চলতো। এই প্রদীপ্ত, অভ্র প্রদীপ্ত বারবার বলতে চাইছে, প্রদীপ্তর কাছেই যাব। প্রদীপ্ত, একটা বিষয় বলো, আজকে সিবিআই এর সবাই মিলে বললে কিছু শোনা যাবে না, এক একজনের কাছ থেকে শুনতে চাইবো। সবাই মিলে বললে কিছু
শোনা যাবে না। আমি এক একজনের কাছেই জানতে চাইবো। প্রদীপ্ত বলতে চাইছে, তাই প্রদীপ্তর কাছেই জানতে চাই। প্রদীপ্ত, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নাকি বৈঠক হয়েছিল, সেই বৈঠক থেকে নাকি একজনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, এবং তার অপরাধ কি? তিনি এই যে দুর্নীতিতে সামিল হননি, তিনি প্রশ্ন করেছেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন, এবং সিবিআই এর আইনজীবী তিনি আজকে আরো বিস্ফোরক দাবি করেছেন যে মানে পুরো এই নিয়োগ দুর্নীতিতে ছবিতেই থাকতেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তিনি আড়ালে থেকে নাকি কলকাঠি নাড়তেন। আমি বলছি কোনো দাবি ফাবি করার দরকার নেই। দীর্ঘদিন ধরে বিজেপি এখানে বসে বা সিপিএম বা অন্য রাজনৈতিক দলগুলো পরিষ্কার বলেছে যে দুর্নীতি হয়েছে। আমি বলি শাস্তি দিয়ে হয়েছে কি হয়নি এখন প্রমাণ করে দিক না। আপনার মনে আছে একটা কথা, 34,000 চাকরি বাতিল হলো, 34,000 চাকরি বাতিল হলো, 56,000 58,000 প্রাইমারি চাকরি হয়েছে, তার মধ্যে 34,000 বাতিল হলো। 32,000 দেখুন, আবার বলতে পারবে না কি বলছি, শুনতে পাবে না, বিশ্বজিৎ কুন্ডুর কথা বলছে। এবার মুশকিল যেটা হচ্ছে যে এই 32,000 চাকরি হঠাৎ বাতিল হয়ে গেল, ওমা আবার ডিভিশন বেঞ্চে গেল, দেখা গেল 32,000 চাকরি ফিরে এলো। আমরা বলছি এই সব ব্যাপারগুলো নিয়ে কোর্টের উপর রাজনীতির উপর ওই দেখো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এটা নর্দমার গন্ধ থেকে বিশ্বজিৎ কুন্ডুকে যারা নিয়ে নেয় তাদের কথা কি শুনবো? এই চিৎকার করলে আমি তো কন্ট্রোভার্সি করতে পারি। শুরু করলে এই শুরু করেছে দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। কিন্তু আরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, সবাইকে একটু থামতে বলবো। আরো একটা ছবি আপনাদের উদ্দেশ্য বলবো, একটু নজর রাখুন। আরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কলকাতায় দেখেছি প্রতিবাদ। এসএলএসটি চাকরি প্রার্থীর একজন মহিলা চাকরি প্রার্থী তিনি চুল কামিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নিয়োগের দাবিতে। সেই একই প্রতিবাদ এবার ডায়মন্ড হারবারে, সেখানেও চুল কামিয়ে প্রতিবাদ, অর্থাৎ মাথা কামিয়ে প্রতিবাদ জানালেন চাকরি প্রার্থীরা। সরাসরি যাব, আমাদের গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে করতে সরাসরি রয়েছে। গৌতম, আমরা কলকাতায় দেখেছিলাম এই ছবি, আবার আমরা জেলায় দেখলাম ডায়মন্ড হারবারের সেই ছবি, কি দাবি জানাচ্ছেন তারা? দেখো দেবস্মিতা, 2009 দক্ষিণ 24 পরগনার যে প্রাথমিকের চাকরি প্রার্থী তাদের দাবি 1834 জনের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। 1506 জনের তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু 1834 জনের তালিকা এখনো প্রকাশ হয়নি। সেই দাবি নিয়ে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারের দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের বাইরে এখানে অবস্থান এবং অনশন একই সঙ্গে চলছে। অনশন অবস্থান চলছে এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল এবং আজকে আমরা দেখলাম যে গতকাল এবং আজকে আমরা দেখলাম যে গতকাল একজন মাথা মুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন দেবাশিস বিশ্বাস, এবং আজকেও আবু রাইহান নামে একজন চাকরি প্রার্থী তিনি মাথা মুড়িয়ে প্রতিবাদ জানালেন। আমি চলে যাব দেবাশিস বিশ্বাসের কাছে, কেন মাথা মুড়িয়ে এই প্রতিবাদ? দেখুন, 15 বছরের যন্ত্রণা আমরা নিতে পারছি না। আমরা যখনই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছি, যখন শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চাইছি, যখন বিকাশ ভবনে যাচ্ছি বা যখন ধর্মতলায় আমাদের অবস্থান করছি, তখন আমাদেরকে আটক করে লালবাজারে আটক করে রাখা হচ্ছে, মিথ্যে কেস পুলিশ দিয়ে ব্যাংশাল কোর্টে তোলা হচ্ছে এবং ফাইন দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা আমাদের এই এত বছরের যন্ত্রণা চেয়ারম্যানের কাছে যখন জানাতে আসছি, উনি গত মাসে বললেন গঙ্গাসাগর মেলার জন্য ব্যস্ত, এ মাসে বললেন আমরা খেলার জন্য ব্যস্ত, গতবারে বললেন আমরা 20 তারিখের পরে দেখা করব। গত বছর কোর্টের অর্ডারে ডিভিশন বেঞ্চের রায়ে বলে দেওয়া হয় যে নিয়োগ দিতে হবে 2 সপ্তাহের মধ্যে মেরিট অনুযায়ী। আপনারা কি প্রতিদিন কি এভাবে কি মাথা মুড়িয়ে প্রতিবাদ জানিয়ে যাবেন? আমরা তাহলে করবোটা কি? আমরা যখন আমাদের ভাষাটা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে যাচ্ছি, বঞ্চনার কথা জানাতে চাইছি, তখন আমাদের লালবাজারের অন্ধকারে রাখা হচ্ছে। তাহলে আমরা যখন ন্যায্য আন্দোলন করছি, বুঝতেই পারছে যে এইখানে যে প্রতিবাদ চলছে, এখানে 5 জন অনশনে বসেছেন, তার মধ্যে এক মহিলা চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি আপাতত স্থিতিশীল। কিন্তু এখনও পর্যন্ত যারা এখানে অনশন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি যতক্ষণ না আমরা নিয়োগপত্র পাবো অনশন চালিয়ে যাব। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়কের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন এই বিষয়টা আদালতের বিচারাধীন। আমি অত্যন্ত আন্তরিক, রাজ্য সরকারও আন্তরিক, আমরা চাইছি দ্রুত এদের নিয়োগপত্র তুলে দিতে।
একদমই গৌতম, স্বাভাবিকভাবে এই ছবিটা দেখলে সত্যি খারাপ লাগে যে যারা যোগ্য চাকরি প্রার্থী, এবং পাশাপাশি লজ্জাও লাগে বটে যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে রয়েছেন, তারা আন্দোলন জানাচ্ছেন এবং মাথার চুল কামিয়ে তাদের প্রতিবাদ জানাতে হচ্ছে। আমি এখান থেকে শুভময়দার কাছে যাব। শুভময়দা, স্বাভাবিকভাবে যারা যোগ্য চাকরি প্রার্থী, মানে আমার আপনার ঘরে যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তারা আন্দোলনে রাস্তায় বসে রয়েছে দিনের পর দিন এবং তাদের প্রতিবাদ জানাতে হচ্ছে মাথার চুল কামিয়ে। কলকাতার পর এবার জেলাতেও সেই ছবি। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন উঠছে না যে চুরিটা হয়েছে, যে চুরির দায় তাহলে কি কারণ নয়? সব দায় কি সাধারণ মানুষের যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের? চুরির দায় কারণ নয় যখন বলছেন তখন একটু গুলিয়ে যাচ্ছে, তবে চুরির দায় আর এক সমনামী পাত্রদের নয়। এই ভদ্রলোক বেশ কয়েকবার এমএলএ হয়েছেন, ভোটে জিতেছেন, সম্ভবত 2006 থেকে 2011 অব্দি আমার যতদিন মনে পড়ছে বা তার একটু আগে এই রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী ছিলেন, খুব সাধারণ জীবনযাপন করেন এবং সে সময় কিন্তু এগুলো শুনতে পাওয়া যায়নি। এই তুলনাটা কেন করলাম? এই তুলনার মানে এই নয় যে সিপিআইএম রাজত্বে যা হয়েছে সব ভালো হয়েছে, প্রচুর ভুল ত্রুটি ছিল, কিন্তু শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই আর কি এই যে একটা রাজ্যকে চালানো তার জন্য যে যে নিয়ম নীতি মেনে কাজগুলো করতে হয় এবং সেই জায়গাটায় একটা সম্পূর্ণ গন্ডগোল হয়ে গেছে। কে সামলাতে পারে? এখন সামলাতে পারেন যারা রাজ্যের ক্ষমতায় আছেন। ফলে এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে যে তাদের পার্শ্বদের মতো একটা মানুষ, তার কতটা গন্ডগোল ছিল তারা খুঁজে বার করতে পারেন। না পারলে তাদের বলতে হবে যে হ্যাঁ, পার্শ্বদের মতন একজন মানুষ যদি আমাদের দলে থাকেন তাকে আমরা শিক্ষামন্ত্রী করবো। অর্থাৎ এই যে জায়গায় আয়নার সামনে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল তারা কোন দিকে তাকাবেন, কোন সমনামী মানুষটিকে খুঁজে নেবেন যিনি, যার জন্য এই ব্যাপারগুলোর সমাধান হবে। এই যে মাথার চুল কাটা বা যে ধরনের ঘটনাগুলো আমরা দেখছি সেগুলোকে দেখতে ভালো লাগে না, এগুলো মনের উপর চাপ দেয় মানুষের। এর রাজনৈতিক ফলাফল কি হবে সেটা মানুষ ঠিক করবেন, বিরোধীরা বলবেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সমস্যার সমাধানে একেবারে রাজ্যের শাসক দলকে এগিয়ে আসতে হবে। যদি কেউ আছেন তার কাছে দাবি থাকবে যে আপনারা একটু পাত্র দিয়ে খোঁজার চেষ্টা করুন। বলতে পারি? হ্যাঁ, শতরূপ। দেখুন, এখন এটা আমাদের দেখতে হচ্ছে যে কিছু বঞ্চিত মানুষ তারা নিজের মাথা চুল কামিয়ে ফেলছেন। পুলিশের কোলে যদি তৃণমূল না বসে থাকতো না, একদিনে পাবলিক তৃণমূলের লোকেদেরকে রাস্তায় ধরে মাথা চুল কামিয়ে দিত, যে অবস্থায় এরা নিয়ে গেছে রাজ্যটাকে। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি অভ্রকে জিজ্ঞেস করলেন মূল মাথা কবে ধরা পড়বে। আচ্ছা, আর মূল মাথা কী আছে বলুন তো? কেন ধরা পড়বে? সিবিআই তো চার্জশিটে বলে দিয়েছে নাকি নিয়োগ দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় পর্যন্তই, ওখানে গিয়ে থেমে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে আর কেউ নেই। সিবিআই তো ফাইনাল চার্জশিট জমা দিয়ে পড়ে গেছে, আপনারা তো জানেন খুব ভালো করে, 2 সপ্তাহ আগে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, গভর্নমেন্টের একজন অফিসারকে পদত্যাগ করানো হচ্ছে, গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী এটা জানেন না? এটা আমাদের বিশ্বাস করতে হবে। আজকে আমাদের এটা খেয়াল রাখতে হবে। দেখুন, গোটা বাংলার যত বঞ্চিত ছেলে মেয়ে যারা টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারাও আমাদের শত্রু নয়। তারা সবাই তো বেলঘরিয়া রুপিদার ফ্ল্যাটে গিয়ে টাকা জমা দিয়ে আসেনি। গোটা বাংলার এলাকায় যে স্টেট ব্যাংক অফ তৃণমূলের ব্রাঞ্চ খুলেছিল এরা, সেই সমস্ত জায়গায় তৃণমূলের পঞ্চায়েতের প্রধান হতে পারে, ব্লক সভাপতি, যুব সভাপতি, হ্যান ত্যান, এরা তো টাকাগুলোকে তুলে, আমি জাস্ট কথাটা দেখুন, ওদের চেঁচামেচি আমি বহু শুনেছি। আমি তোমার কাছে আসবো। মানে তৃণমূল তো বারবার বলছে যে মানে যত নষ্টের গোড়া বিরোধীরাই বারবার গিয়ে এক একটা করে মামলা করছে এবং সেখানে নিয়োগে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, কদিন আগে তো দেখলেন, 3 দিন আগে তো দেখলেন সুপ্রিম কোর্ট যে রায় দিল, 9,500 ছেলে মেয়ের চাকরি হলো, এই রায় তো অভিজিৎ গাঙ্গুলি দিয়ে দিয়েছিলেন যে প্যানেল প্রকাশ করা হোক এবং চাকরিটা হোক। তারপরে এরা গিয়ে ডিভিশন বেঞ্চ থেকে স্টে অর্ডার নিয়ে এসেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের বড়াই করছিল না একটু আগে প্রদীপ্ত, ডিভিশন বেঞ্চ থেকে। তারপর তো ডিভিশন বেঞ্চ সম্পর্কে অনেক কথা শুনলাম, আমরা সব বিশ্বাস করি না যদিও, তবু শুনলাম ডিভিশন বেঞ্চে নাকি সব হয়। এবার কথাটা হচ্ছে, অভিজিৎ গাঙ্গুলি সেই রায় দেওয়ার পরে এই নিয়োগের এই রাজ্যের সরকার এই ডিভিশন বেঞ্চে গিয়ে তার উপর স্টে অর্ডার নিয়ে কল্যাণ ব্যানার্জি ঘোষণা করেছিলেন প্যানেল প্রকাশ হওয়ার পরে 2 বছর পার হয়ে গেছে, এখন আর ওই নিয়োগ দেওয়া যাবে না, ওই প্যানেল এখন ইনভ্যালিড হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রায়ে ডিভিশন বেঞ্চের দেওয়া সেই স্টে অর্ডার উঠে গিয়ে এখন তাদের আবার চাকরি হচ্ছে। দেখুন, এরা চুরি করবে করে টাকাটা নিজের বাড়িতে রাখবে, তারপরে কেউ আদালতে মামলা করবে না, বঞ্চিতরা। আমি একটা জিনিস জাস্ট মনে করে দিতে চাই যে ডিভিশন বেঞ্চে যে জায়গাটায় আটকানো হয়েছিল সেটার সঙ্গে এই 9,900 কত ঘটনার একদম এক নয়, দুটো আলাদা সম্পূর্ণ। প্রথম কথা হচ্ছে, এই যে ব্যাপারটা, ছেলেটির একটা কথা শতরূপ মিস করে গেল। 2009-এর আমরা চাকরি প্রার্থী, 15 বছর ধরে যন্ত্রণা শোধ করছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমরা যথেষ্ট আন্তরিক, সহানুভূতিশীল। এই ঘটনা সত্যি দেখতে খারাপ লাগে, মনস্তাত্ত্বিক চাপ দেয়, কিন্তু 2009-এর ঘটনা যেটা কোর্টে কেস চলছে, আমরা যেখানে আন্তরিকভাবে দিতে চাইছি সেখানে মামলা কি করছে। যখন আমরা 1600 চাকরি দিতে চাইলাম, এই বিভিন্ন যে আমাদের ফিজিক্যাল এডুকেশনের চাকরি দিতে চাইলাম, তখন তার
প্যানেল প্রকাশ হয়ে গেল, ব্যাস আটকে দিল। এবং তারপরে তারা চলে গেল, যার কথাও কিছুক্ষণ আগে বললো এমপি সাংসদ যিনি বা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের কাছে, বলা হলো যে বিকাশ বাবু আটকে দিয়েছেন। ফলে আমার বক্তব্য হচ্ছে, প্রদীপ, একটা বিষয় যেরকম তুমি বলছো যে স্বাভাবিকভাবে এই ছবি অত্যন্ত কষ্টদায়ক এবং একদমই মানে খুব খারাপ লাগার জায়গা থেকে বাঙালির হিসেবে লজ্জার জায়গা, মাথা হেট হয়ে যাওয়ার জায়গা, কিন্তু যখন দিনের পর দিন এই দুর্নীতি চললো, একের পর এক দুর্নীতি চললো, তখন মনে পড়লো না এমন তো নয় যে আজকে দুর্নীতি হলো কালকে আমি আবারও ধরা পড়ে বলছি যাবে। যে দিনের পর দিন যে দুর্নীতির কথা বলা হচ্ছে, দিনের পর দিন ধরে, আমার বক্তব্য যে সেই দিনের পর দিন দুর্নীতিটা কিন্তু দিনের পর দিন আদালত চলার পরেও কেউ এখনো পর্যন্ত দিতে পারলো না। আমার বক্তব্য খুব পরিষ্কার ছিল, যে বা যারা দোষী তাদের শাস্তি দিয়ে অর্ডারটা প্লেস করা হোক, যে অর্ডারে বলা হবে চাকরি দেওয়ার কথা। দেখুন 9000 কত চাকরির কথা যখনই বলা হলো, একটা বিষয় তো মাথায় রাখতে হবে যে আজকে আদালত ছিল বলে একের পর এক দুর্নীতি সামনে এসেছে, না তো জানতেই পারতাম না। অব্র আসবো আসবো হয় না, আমার কথা ভাই এক সেকেন্ড, আমার কথা বলেছে ফলস অ্যালিগেশন দিয়েছে। আপনি যদি ওকে 5টা প্রশ্ন করে রসিদ আমার উত্তর দিতে না দেন তাহলে কি করে চলতে পারে? আমার উত্তরটা দিতে হবে। 2009 এর কথা যে বললো খুব ভালো করেও জানে, 2009 এর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল 2010-এ, 2011 ফেব্রুয়ারি মাসে ইলেকশনের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছিল। ওই নিয়োগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এসে দেওয়ার কথা। এক, দ্বিতীয় কথা 2009 উদাহরণ দিয়ে 2012 থেকে 22 পর্যন্ত যাবতীয় টেটএসএসসি দুর্নীতিকে ঢাকা দেওয়া যায় না, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, খুব ভালো হতো মামলাটা যদি না হতো, তাহলে পার্থর ঘাটের তলার টাকাগুলো পার্থর ঘাটের তলাতেই থাকতো আর কালীঘাটে চলে যেত। মামলা হয়েছে বলে টাকাগুলো রিকভার্ড হয়েছে, ওরা পথে বসে আছে। তাই যেটা বলছি যে ধরুন তৃণমূল প্রতিনিধির কথায় কোনো দুর্নীতি প্রমাণ হয়নি, যদি তাই হয় যুক্তিসঙ্গতভাবে যদি ভাবি, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করলো কেন? শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে দিয়েছিল কেন? তার আগে এমনি মন্ত্রক থেকে সরিয়ে দিল কেন? দুর্নীতি হয়েছে তাহলে আমরা ধরে নিই নিত, আমরা তো বিরোধী, আমরা তো বলবোই, কিন্তু তৃণমূল এই অ্যাকশনটা নিল কেন? এদের ভাইপো বন্দ্যোপাধ্যায় কি বললেন, পাবলিক পারসেপশন, তাই আমরা বেনিফিট অফ ডাউট দিচ্ছি। কিসের বেনিফিট অফ ডাউট? পুরো প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে এরা, এরা আলু পটলের মতো চাকরি বিক্রি করেছে। আপনারা বাজারে আলু পটল সবজি কিনতে যান, এরা চাকরি বিক্রি করেছে, পকেট করেছে, সবাই কাজ বাড়ি গেছে। তারপর এরা সম্মেলন কেন যাওয়া হলো না? মানব পাচার কেন এই ক্যাবিনেট সুপার নিউমারি পোস্ট করেছে তাদের জন্য, যাদের থেকে এরা পয়সা নিয়ে চাকরি দিয়েছে। তাহলে ভাবুন, এই পুরো ক্যাবিনেট দুর্নীতিতে নিমজ্জিত এবং এর মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী। ওনার বদান্যতা ছাড়া এই ধরনের জিনিস করা সম্ভবই নয়। এই যে মামলাকে দায়ী করে না, আমি বলছি গ্রুপ ডি ছেলে মেয়েরা মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, এখন শহীদ মিনারের তলায় বসে আছে এই ঠান্ডার মধ্যে, একটা সিঙ্গেল মামলা নেই। মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের ছেলে মেয়েরা ধর্ণা দিচ্ছে, কি জন্য? কোন মামলার জন্য? এটা তো এক্স্যাক্টলি তুমি বলে দাও কেন মামলা করছো? এই জায়গাটা চুরি করেছে আগের বছর বারবার বলা হয়েছে যে বাংলা পথ দেখাবে, সেখানে দাঁড়িয়ে এই যে মাথা কামিয়ে প্রতিবাদের ছবি আমরা বারবার দেখাচ্ছি, এটা সত্যিই লজ্জার বিষয়। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপির নিজের কিছু করার ক্ষমতা নেই এজেন্সির সমর্থন নিয়ে যেতে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তারে নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি পাল্টা বলেছেন যে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, আতঙ্কে আর্তনাদ। শুনুন। বিজেপির নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই, ওদের একটাই ক্ষমতা, गवर्नमेंट ऑफ द एजेंसी, बाय द एजेंसी एंड फॉर द एजेंसी, उसको सपोर्ट लेके वो जीतते हैं। ওদের লিডাররা ডাইরেক্ট বলে আরো বেশি করে অ্যারেস্ট করো। হেমন্ত একটা ট্রাইবাল লিডার, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, অরবিন্দের পেছনে লেগে আছে, কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই। আমাকে চিঠি দিয়েছে 2003 সালের থেকে তোমরা রিপোর্ট দাওনি। আরে ভাই, তখন আমাদের জন্মই হয়নি, আমি জানি না কি করে সব করে। চোরেরা আক্রান্ত, সংবিধান আক্রান্ত হবে কেন? কারণ হেমন্ত সোরেন উচ্চ আদালতে গেছে, কোথাও রিলিফ পায়নি। তার মানে মমতা ব্যানার্জি এই আক্রমণটা ইডি, সিবিআই, কেন্দ্রীয় সরকার, বিজেপিকে শুধু করছেন না, হায়ার জুডিশিয়ারিকেও আক্রমণ করছেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। চোরেরা
দিগ্ভ্রান্ত হয়েছেন, চোরেরা আক্রান্ত হচ্ছেন এবং চোরেরা জেলে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জি জানে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, তাই তিনি জেল ভাঙবো, জেল ফুটো করব, এইসব কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন। এটা হচ্ছে আর্তনাদ। এটাকে আমি বলবো যে ভয়ে আতঙ্কে ফিয়ার সাইকোসিস কাজ করছে, তাই আর্তনাদ করছেন হেমন্ত গেছে, কেজরিওয়ালের পালা, তারপরে কি সব অংশ আমি। প্রদীপ্ত সুবিধা অধিকারী বলছেন যে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, অর্থাৎ সময় শুধু সময়ের অপেক্ষা। না, উনি পাটনাটা মিস করে গেছেন। পাটনা তো মিস করারই কথা ছিল, কারণ শুভেন্দু 2 দেখছেন তো এখন। শুভেন্দু 1-এর সময় যে কথাগুলো বলছিল সেটা বোধহয় আর্তনাদ ছিল না। ফলে সেই আর্তনাদ যে গেয়ে যখন ভয়ের চোটে লেজ গুটিয়ে পালিয়েছে, যদি আমরা এখন বলি, আমরা কি খুব অন্যায় বলবো? নিশ্চয়ই নয়। আমার বক্তব্য খুব পরিষ্কার কথা, যদি আপনারা খুব অনেস্টলি বলেন যে ইডি সিবিআই যা কাজ করছে সেটা ঠিক, তাহলে 84 দিন জেল খেটে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমাদের দোষী বলতে হয়? সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে দোষী তাহলে বলতে পারবো না তো। ফলে আর্তনাদ কে বা কারা করছে পরিষ্কার। এবার একটু বলি, যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের অ্যারেস্ট হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগটা কি দিদি? অভিযোগটা হচ্ছে আর্মির জমি ফেক নথি বানিয়ে বিক্রি করে দিয়েছেন, এবং এই যে স্ক্যামটা করেছেন 600 কোটি টাকার স্ক্যাম, এবং প্রথমে এটা নিয়ে এফআইআর করেছিলেন ওইখানকার লোকাল একজন কালেক্টর, তারপর ইডি কেসটা টেক আপ করে। এবার এই প্রেক্ষাপটটা জেনেও যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টাকে সমর্থন করেন তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, কেন্দ্রীয় সরকার যে কোনো রকমের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ, এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো এই কাজ করবে। চোর চিটিংবাজদের ধরা হবে, সে যে কিছু হোক না কেন, এই ধরনের সিএম হোক যে কেউ হোক, ধরা পড়বেই। এই ধরনের দুর্নীতিগুলো ধরা পড়বে। দেখুন, মানে হেমন্তে সোরেন না বিশ্ব শর্মা এ নিয়ে তো তর্ক থাকবেই। শীতে কাটছে, ফলে দুর্নীতির বিরুদ্ধে বসন্ত এই নির্বাচনের আগে আসবে কিনা সেটা বলা খুব শক্ত। কিন্তু দুর্নীতি এবং এজেন্সি এবং যে সরকার যিনি শাসক তার সঙ্গে যে সম্পর্ক এবং ইন্ডিপেন্ডেন্ট ভাবে তাদের কাজ করা, এটা ভারতের মানুষ চান, এটা বাংলার মানুষ চান। আমার মনে হয় সেটা ভেবেই আগামী দিনে মানুষ ভোট দেবেন সামনে নির্বাচন। দেখুন, শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছেন, বাট জুডিশিয়ারিকে কোর্ট করে আবার এটাও ঘটনা। এই জুডিশিয়ারি বলেছে ইডি এবং সিবিআই টেটের দুর্নীতির তদন্তের ক্ষেত্রে তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছে, প্রমাণ লোপাট করছে, এমনকি এই পর্যন্ত বলেছেন অভিজিৎ গাঙ্গুলি। সুতরাং আমি একটা কথা বলছি যে এটা ঘটনা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নিতে পারলো, কেননা তার কাছ থেকে নাকি 36 লাখ টাকা আর একটা BMW গাড়ি পাওয়া গেছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার 3টে রাস্তায় 36টা প্লটের মালকিন হয়ে বসে আছেন। একটা শাহজাহান, একটা ব্লকের নেতা 20,000 কোটি টাকা পরিষ্কার বলতে চাই যে ঠিক ক্যাগ রিপোর্টের কনটেক্সটেই ওরা বলবে কেন তোমার আমাদের গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু একইভাবে আমি যদি বলি সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাগ রিপোর্টের ক্ষেত্রে ওই যে 46,000 নিয়োগ হয়েছিল 2009-10 রিপোর্টে, যেটা লেফট রিজিমে, তার কি হবে? সামনে আসছে, তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা নিয়ে রাজনৈতিকভাবে অভিযোগ, পাল্টা অভিযোগ বারবার সামনে আসছে। কিন্তু একটাই বিষয়, যারা বঞ্চিত হয়েছেন তারা চাকরি পাবেন, যাদের হকের টাকা থেকে বঞ্চিত হয়েছে তারা তাদের হকের টাকা পাবে। আজকে এখানেই শেষ করছে ছক ভাঙা 6টা।